মানুষ আমাকে এখন যেভাবে দেখে, ওরা ভাবে আমি জন্ম থেকেই শক্ত ছিলাম। কিন্তু সত্যিটা হলো, আমি শক্ত হইনি, আমাকে শক্ত হতে বাধ্য করা হয়েছে। একসময় আমারও একটা ঘর ছিল, সেখানে সন্ধ্যায় আলো জ্বলতো, কারো কণ্ঠে ডাক ছিল, নিলয় খেতে আয়। এখন সেই ডাকটা শুধু মনে পড়ে। কিছু ভুল বোঝাবুঝি মানুষকে অনেক দূরে ছুঁড়ে ফেলে। কিছু নীরবতা এমন হয় যেগুলো চিৎকার করলেও শোনা যায় না। আমি অনেক কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সময় দেয়নি কেউ, তাই আমি কথা বলা ছেড়ে দিয়েছিলাম। নিজেকে গড়ে তোলায় মন দিয়েছিলাম। রাতে ঘুমানোর আগে এখনও মাঝে মাঝে ভাবি, আমি কি সত্যি এতটা অপ্রয়োজনীয় ছিলাম? তবুও আমি থামিনি, কারণ হার মানলে মানুষ শুধু দুর্বলতাই মনে রাখে, সংগ্রাম কেউ মনে রাখে না। আজ আমি দাঁড়িয়ে আছি, কিন্তু এই দাঁড়িয়ে থাকার পেছনে আছে অসংখ্য না বলা গল্প। কিছু ব্যথা আছে নীরব, যেগুলো কাউকে দেখানো যায় না। আমি নিলয়, যে হেরে গিয়ে থামিনি, চুপচাপ বদলে গেছি। ভার্সিটিতে বসে বসে কথাগুলো ভাবছিল নিলয়। তার মনে অনেক কষ্ট লুকিয়ে আছে, সেসব সে কাউকে বলতে পারে না। নিজের কষ্ট নিজের মনেই চাপা দিয়ে রাখতে হয় তাকে। এমন সময় নিলয়ের বন্ধু রানা আসলো। তাকে চুপচাপ থাকতে দেখে বলল, কিরে নীরব, চুপচাপ আছিস কেন? কিছু হয়েছে নাকি? না রে বন্ধু, কি হবে? এমনিতেই ভাবছি কি করে জীবনটা বদলানো যায়। এত চিন্তা করছিস কেন? তোর যে মেধা একদিন অনেক বড় হতে পারবে। দোয়া করিস বন্ধু, আমি যেন অনেক বড় হতে পারি, সবাইকে দেখাতে পারি আমিও কিছু করতে পারি। অবশ্যই পারবি, তুই হলি আমার বন্ধু, না পেরে যাবি কয়ে। রানার কথা শুনে নিলয়ের ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটে উঠল, কিন্তু সেই হাসির ভেতরেও লুকিয়ে ছিল ক্লান্তি। চারপাশে সবাই বন্ধুদের সঙ্গে হাসাহাসি করছে, কেউ কারো প্রেমের গল্প বলছে, কেউ ভবিষ্যতের স্বপ্ন আঁকছে, আর নিলয় চুপচাপ বেঞ্চে বসে ভাবছিল স্বপ্ন দেখার আগে একটা নিরাপদ জায়গা দরকার, যেখানে রাতে মাথা রাখার নিশ্চয়তা থাকে। হঠাৎ করেই ক্লাসরুমের দরজাটা খুলে গেল। ভারী পায়ে ভেতরে ঢুকলেন স্যার। তার চোখে মুখে ছিল কড়া ভাব, কিন্তু কথায় ছিল দায়িত্বের ছাপ। সবাই চুপ, নিজ নিজ জায়গায় সবাই বসো। আজকে ক্লাসটা মন দিয়ে করবে, কারণ জীবনেও এমন মনোযোগ দরকার হয়। সবাই দ্রুত চুপ হয়ে গেল। খাতা বের হলো, কলম চলতে শুরু করলো। স্যার বোর্ডে লিখতে লাগলেন, আর সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিচ্ছিলেন প্রতিটা লাইন। নিলয় মন দিয়ে শুনছিল। বোর্ডের দিকে তাকালেও তার ভেতরে অন্য এক যুদ্ধ চলছিল। স্যারের কথা যেন তার বুকের ভেতর গিয়ে লাগছিল যে মানুষ দায়িত্ব নিতে শেখে, সেই একদিন নিজের ভাগ্য বদলায়। ক্লাস শেষে স্যার বললেন, আজ এখানেই শেষ, কিন্তু মনে রাখবা, শুধু ক্লাসরুমেই না, জীবনই সবচেয়ে বড় ক্লাস। ঘন্টা পড়তেই সবাই হুড়োহুড়ি করে বের হতে লাগলো। রানা ব্যাগ কাঁধে নিয়ে নিলয়ের পাশে এসে দাঁড়ালো। চল রে, আজ বাসায় গিয়ে মা আবার তোর জন্য আলাদা করে ভাত রাখবে। তোর আম্মু তোর থেকে আমাকে বেশি আদর করে। আরে তুই এখন আমাদের পরিবারেরই একজন, এই কথা ভুলিস না। দুজন পাশাপাশি হাঁটতে হাঁটতে ভার্সিটি গেটের বাইরে বের হলো। রাস্তায় হালকা বাতাস, গাছের পাতায় রোদের ঝেলেক। নিলয় হাঁটতে হাঁটতে মনে মনে ভাবছিল, নিজের ঘর না থাকলেও কেউ কেউ আছে যারা আশ্রয় দেয় নিঃশব্দে। কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল রানাদের বাড়িতে। রানার মা দরজায় দাঁড়িয়েই হাসলেন। এই যে নিলয়, এসেছিস? মুখটা কেন এমন শুকনো? ভিতরে আয়, হাত মুখ ধুয়ে নে। খালা আপনাদের কষ্ট দিচ্ছে প্রতিদিন। কষ্ট কিসের? তুই তো আমার আরেকটা ছেলে, মাকে নিজের ছেলেকে কষ্ট মনে করে? নীলার বুকটা হঠাৎ ভরে উঠল, কিন্তু সে কিছু বলল না, শুধু মাথা নিচু করে ভেতরে ঢুকে গেল। রানার বাবা সোফায় বসে পত্রিকা পড়ছিলেন। নিলয়কে দেখে বললেন, আয় বাবা, কেমন আছিস আজ? পড়াশোনা ঠিকঠাক চলছে তো? জি কাকা, আপনাদের দোয়ায় ভালোই চলছে। ভালো করে পড়বি, একদিন অনেক দূরে যাবি, আমাদের মুখ উজ্জ্বল করবি। এই কথাগুলো নিলয়ের মনে অদ্ভুত শক্তি এনে দিল।
খাবার টেবিলে বসে চারজন একসাথে খেলো। হাসি, গল্প, ছোট ছোট কথা, সবকিছুতেই নিলয় একটু সময়ের জন্য ভুলে গেল নিজের একাকিত্ব। কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, নিলয় জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। চাঁদের আলো তার মুখে পড়ছিল। নিলয় মনে মনে বলল, আজ আমি কারো করে আশ্রয় পাই, কিন্তু একদিন এমন গড় বানাবো যেখানে আমার নামে আলো জ্বলবে। যেদিন আমি দাঁড়াবো সেদিন কেউ আর আমাকে অবহেলার চোখে দেখবে না। নীরব রাতের ভেতর নিলয়ের চোখে জ্বলছিল স্বপ্নের আগুন। এই আগুনই তাকে একদিন বড় কিছু হতে সাহায্য করবে। এদিকে শহরের এক কোণে যেখানে নিলয় স্বপ্ন বুনছে, অন্যদিকে তার নিজের ঘরটা প্রতিদিন আরও নিঃশব্দ হয়ে যাচ্ছে। যে ঘরে একসময় সন্ধ্যা নামলেই হাসির শব্দ উঠত, আজ সেখানে শুধু ভারী বাতাস আর চাপা দীর্ঘশ্বাস। নিলয়ের ঘরের দরজাটা এখনো ঠিক আগের মতোই আছে, কিন্তু ভেতরে ঢুকলে বোঝা যায় এই ঘরে কেউ নেই। তবু কারো অভাব প্রতিটা দেয়ালে লেগে আছে। নিলয়ের মা প্রতিদিন ওই ঘরের সামনে দাঁড়িয়ে থাকেন, বিছানার ওপর হাত বুলিয়ে দেন, বালিশটা বুকে টেনে নেন, আর চোখের পানি আর ধরে রাখতে পারেন না। নিলয়ের মা কাপা গলায় বললেন, ও আল্লাহ, আমার নিলয়টা কোথায় আছে কে জানে। খায় কি না, ঘুমায় কি না, কেউ কি ওকে একটু আদর করে? তিনি দরজার পাশে বসে পড়লেন। চোখ ভিজে গেল নীরবে। নিলয়ের মা আবার বললেন, আমি আর পারছি না, কতদিন হয়ে গেল ছেলেটাকে দেখি না। একবারও যদি ওর মুখটা দেখতে পেতাম, একবার যদি বলতে পারতাম মা এখনো তোর জন্য অপেক্ষা করে। এমন সময় ঘরের ভেতর থেকে ভারী পায়ে বেরিয়ে এলেন নিলয়ের বাবা। চোখে ছিল কঠিন রাগ, কিন্তু ভেতরে লুকিয়ে ছিল চাপা যন্ত্রণা। আবার শুরু করছো? কতবার বলেছি ওই ছেলের নাম মুখে আনবে না। সে আমার ছেলে, নাম না নিলে কি আমার বুক থেকে ওর অস্তিত্ব মুছে যাবে? আমি মা, আমি কি করে ভুলে থাকি বলো? ওর মতো ছেলে আমাদের দরকার নাই। যে ঘর ছেড়ে যায়, যে কথা না শুনে চলে যায়, তার জন্য কান্নাকাটি করার কিছু নেই। ঘর ছেড়ে যায়? ও কি শখ করে গেছে? একটা সন্তান মায়ের বুক ছেড়ে যেতে চায়? আমি প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকি, ভাবি এই বুঝি নিলয় ডাক দেবে, মা আমি এসেছি, কিন্তু দরজা খোলে না। শুধু আমার বুকটাই ভেঙে যায়। চুপ করো, এই কান্না করে লাভ নেই। ওর মতো ছেলে থাকুক না থাকুক, আমাদের সংসার চলবে। সংসার চলবে, কিন্তু মায়ের বুক ফাঁকা থাকবে। তুমি বাবার অহংকার দেখো, আমি দেখি আমার সন্তানের মুখ। ও ফিরে না এলে এই বাড়ি আমার কাছে কবর হয়ে যাবে। নিলয়ের বাবার চোখ এখন মুহূর্তের জন্য কেঁপে উঠল, কিন্তু তিনি সেটা লুকিয়ে ফেললেন। খবরদার, ওই ছেলের কথা আবার তুলবে না। আজ থেকে এই ঘরে নিলয়ের নাম নিষেধ। এই কথা বলে তিনি অন্যদিকে চলে গেলেন। নীলার মা মেঝেতে বসে পড়লেন, দুই হাত দিয়ে মুখ থেকে কান্না করতে লাগলেন। নিলয়ের মা ফিসফিস করে বললেন, নিলয়, তুই যেখানে থাকিস ভালো থাকিস। মা আজও তোর জন্য দোয়া করে। একদিন যদি ফিরে আসিস, মা তোকে বুকে জড়িয়ে ছাড়বে না। বাড়ির প্রতিটা দেয়াল আজও অপেক্ষা করে আছে নিলয়ের জন্য। আর শহরের অন্য প্রান্তে একটা অবহেলিত ছেলে চুপচাপ গড়ে তুলছে নিজের ভবিষ্যৎ, যে ভবিষ্যৎ একদিন এই নিঃশব্দ ঘরকেও কাঁপিয়ে দেবে। রাত অনেক গভীর হয়ে গেছে। রানাদের বাড়ির চারপাশ নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে পড়লেও নিলয়ের ঘরের আলো এখনো জ্বলছে। ছোট্ট টেবিলের ওপর রাখা ল্যাপটপটা খুলে বসে আছে সে। চোখে ক্লান্তি, তবু মন ভরা দৃঢ়তা। কিবোর্ডে তার আঙুল দ্রুত ছুটে চলেছে। স্ক্রিনে ভেসে উঠছে নানা লেখা, ফাইল, কাজের নোট। নিলয় অনলাইনে ছোট ছোট কাজ করছে, কারোর জন্য ডাটা সাজাচ্ছে, কারোর জন্য লেখা টাইপ করছে, কারোর জন্য ডিজাইন ঠিক করছে। টাকা খুব বেশি না, কিন্তু নিজের খরচ চালানোর মতো কিছু আছে। এই সামান্য টাকাই নিলয়ের কাছে অনেক বড় সম্মান। মাঝে মাঝে সে থেমে যায়, চোখ কচলায়, তারপর আবার নিজেকে শক্ত করে নেয়, কারণ সে জানে স্বপ্ন কখনো ঘুমিয়ে পড়ে না। হঠাৎ দরজার কাছে পায়ের শব্দ। দরজাটা ধীরে খুলে গেল। রানা ঢুকে পড়ল। রানা অবাক হয়ে বলল, এই সময় কাজ করছিস? ঘুমাস না নাকি?
ঘুম আসলে ভালো, কিন্তু স্বপ্ন থাকলে ঘুম ভাঙে বারবার। রানা এগিয়ে এসে বিছানার পাশে বসে পড়ল। ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, ভাই, তোর এসব করার দরকার নাই। আমার বাবা তো তোকে টাকা দিতে চায়, তুই নিস না কেন? তোর এখানে দেখছি, খাচ্ছি, পড়ছি, এরপর আবার তোদের কাছ থেকে টাকা নেব, এটা কীভাবে সম্ভব বল? আমি ভিক্ষা করতে আসিনি রানা, আমি দাঁড়াতে এসেছি। একটা কাজ করি এখন, সেখান থেকে সামান্য টাকা আসে, এই টাকায় আমার নিজের খরচ চলে যায়। আশা কর আস্তে আস্তে ভালো কিছু হবে। রানা নিলয়ের মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখে বন্ধুর প্রতি গর্ব জমে উঠল। রানা মুচকি হেসে বলল, তুই সত্যিই আলাদা মানুষ রে। সবাই সুযোগ পেলে নেয়, আর তুই সুযোগ পেয়েও লড়াই করছিস। কারণ আমি চাই একদিন কাউকে বলতে পারি আমি নিজের পায়ে দাঁড়িয়ে এসেছি। ঘরের বাতাস হালকা নড়ে উঠল। জানালা দিয়ে ঢুকে পড়ল চাঁদের আলো। ল্যাপটপের স্ক্রিনে নিলয়ের মুখ উজ্জ্বল হয়ে উঠল। রানা উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে ভাই, কিন্তু খুব দেরি করিস না, কাল আবার ক্লাস আছে। যাচ্ছি, এই কাজটা শেষ করলে ঘুমাবো। রানা চলে গেলে নিলয় আবার কিবোর্ডে হাত রাখল। রাতের নিস্তব্ধতার ভেতর শুধু শোনা যাচ্ছিল টিকটিক শব্দ, আর নিলয়ের বুকের ভেতর জ্বলছিল একটাই কথা, আজ সামান্য কাল অনেক। এই সামান্য থেকেই একদিন জন্ম নেবে এমন একজন যার দিকে পুরো দেশ তাকিয়ে থাকবে। পরের দিন ভোরের আলো শহরটাকে ধীরে ধীরে জাগিয়ে তুলল। রানাদের বাড়ির উঠোনে তখনও হালকা শিশির। নিলয় ঘুম থেকে উঠে জানালার বাইরে তাকালো। রাতের ক্লান্তি চোখে লেগে থাকলেও মনের ভেতর নতুন দিনের প্রস্তুতি। হাত মুখ ধুয়ে ব্যাগ কাঁধে নিয়ে রানা আর নিলয় একসাথে বের হলো ভার্সিটির উদ্দেশ্যে। রাস্তায় হাঁটতে হাঁটতে রানা মজা করে বলল, ভাই, আজ তোর মুখটা কেমন যেন উজ্জ্বল লাগছে। রাতে আবার বড় স্বপ্ন দেখেছিস নাকি? স্বপ্ন তো প্রতিদিনই দেখি, কিন্তু আজকে জানি না কেন মনটা অদ্ভুত রকম ভালো লাগছে। কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল ভার্সিটিতে। ক্যাম্পাস তখন ব্যস্ত। কেউ দৌড়াচ্ছে ক্লাস ধরতে, কেউ বন্ধুর সঙ্গে গল্প মেতে আছে। হঠাৎ করে সবার চোখ আটকে গেল এক নতুন মুখের দিকে। মাঝারি উচ্চতা, পরিপাটি পোশাক, চোখে একটু ভয়, একটু কৌতূহল। সেই আখি। আজই তার প্রথম দিন। আখির বাবা সরকারি চাকরি করেন। ট্রান্সফারের কারণে যেখানে বাবার পোস্টিং হয় সেখানেই তাকে নতুন করে জীবন শুরু করতে হয়। পুরনো বন্ধুরা রয়ে যায় অন্য শহরে, আর আখিকে বারবার শিখতে হয় নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে। বছরের মাঝপথেই তাই সে ভর্তি হয়েছে এই ভার্সিটিতে। হাতে ফাইল, চোখে অনিশ্চয়তা নিয়ে আখি করিডোরে দাঁড়িয়েছিল। ঠিক তখনই রানা আর নিলয় পাশ দিয়ে যাচ্ছিল। আখি একটু সাহস করে বলল, এক্সকিউজ মি, নতুন ভর্তি হয়েছি, রুম নাম্বার 203 কোন দিকে? রানা থেমে গেল। নিলয়ও ফিরে তাকালো। রানা হাসিমুখে বলল, ও, নতুন স্টুডেন্ট, চলো আমরাও সেদিকেই যাচ্ছি। থ্যাংক ইউ, আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম। আপনি বছরের মাঝখানে ভর্তি হয়েছেন? হ্যাঁ, বাবা সরকারি চাকরি করেন, যেখানে ট্রান্সফার হয় আমাকেও সেখানে নতুন করে জয়েন করতে হয়। তার কণ্ঠে অভ্যস্ত কষ্টের ছাপ। রানা সহানুভূতির চোখে তাকালো। তাহলে তো অনেক জায়গা বদলাতে হয়, তাই না? বন্ধু বদলায়, শহর বদলায়, কিন্তু পড়াশোনা থামে না। নিলয় আখির কথায় একটু থমকে গেল। নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পেল সে। নিলয় হালকা হেসে বলল, ভয় পাওয়ার কিছু নেই, ইউনিভার্সিটিতে সবাই মোটামুটি ভালো, আমরা আছি তো। আখি নিলয়ের দিকে তাকিয়ে প্রথমবার ভালো করে হাসলো। তারপর শান্ত কণ্ঠে বলল, ধন্যবাদ, আপনাদের সাথে কথা বলে মনটা হালকা লাগছে। এইটাই 203। আহা, পেয়ে গেলাম, নইলে প্রথম দিনই হারিয়ে যেতাম। হারিয়ে গেলে আবার খুঁজে নিতাম। আমি আখি, আপনাদের নাম কি? আমি রানা। আমি নিলয়। এই ছোট্ট পরিচয়ের মধ্যে তিনজনের গল্পের শুরু হয়ে গেল। নতুন দিনের আলোয় নতুন মানুষ নিয়ে নিলয়ের জীবন নীরবে ঢুকে পড়ল আখি। ভোরের রোদ আস্তে আস্তে ক্লাসরুমে ঢুকছে। ছাত্রছাত্রীদের কোলাহল কমছে। খাতা, কলম, ব্যাগ সব সাজানো, আর ভেতরের উত্তেজনা স্পষ্ট।
নিলয় আর রানা ক্লাসে ঢুকলো। নিলয়ের চোখে আড়ম্বর নেই, কিন্তু মনে ভেতরে ধোয়া ওঠা স্বপ্ন। রানা টেবিলে বসে পড়ল। ভাই, আজকে মনে হয় ক্লাসটা অন্যরকম লাগবে। কিছু বলার মন চাইছে, কিন্তু ভয়ও আছে। চুপচাপ বসো, বড় দূরে সরিয়ে মনটা পড়াশোনার দিকে দাও। ঠিক তখন ক্লাসরুমের দরজা ধীরে খুলল। সবচেয়ে নতুন মুখটা আঁখি দরজায় দাঁড়িয়ে, হাতে ফাইল নিয়ে একটু দোলা দিয়ে। আঁখি স্বল্প ভয়ের চোখে চারপাশ দেখল। সবচেয়ে কাছে খালি একটি বেঞ্চ, নিলয় আর রানা পাশে বসে হাসি মুখে তাকালো। নিলয় হেসে বলল, এখানেই বসো, চিন্তা করার কিছু নেই। আঁখি হালকা মাথা নেড়ে ধন্যবাদ জানালো। স্যার তখন ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়েছিলেন। তিনিও নতুন ছাত্রীকে খেয়াল করলেন। নতুন কেউ এসেছে, নতুন মেয়েটির পরিচয় দাও। স্যার, আমার নাম আঁখি। আমি নতুন ভর্তি হয়েছি, বছরের মাঝপথে এসে পড়েছি। আমার বাবা সরকারি চাকরি করেন, যেখানে তাকে পোস্টিং করা হয় সেখানে আমার ভর্তি হতে হয়। স্যার মাথা নেড়ে সন্তুষ্ট হলেন, ছাত্রদের দিকে তাকালেন, তারপর গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে আখি, এখানেই চেষ্টা করো। শুরুটা কঠিন হলেও পরে সব সহজ হয়ে যাবে। দেখছিস, সবাই আশেপাশে খোলামেলা, ভয় পাওয়ার কিছু নেই। তুমি দেখছো তো, প্রথম দিনই সবাই বন্ধুত্বের হাত বাড়াচ্ছে। যদি চাও আমরা তোমার সাথে লাঞ্চ করব। তোমরা কি সত্যি বলছো? আমি এমন কিচ্ছু করিনি, কিন্তু ধন্যবাদ। ছাত্ররা আস্তে আস্তে খাতা খোলা শুরু করলো। কেউ আবার ফাইল সাজাচ্ছে, কেউ কলম ঠিক করছে। আঁখি নিলয়ের দিকে তাকিয়ে মন খারাপের ছাপটা ভেসে গেল। নিলয় শান্ত হেসে যেন বলছে, ভয় নেই, আমি আছি। দেখবে, 1 সপ্তাহের মধ্যে তুমি এখানকার সবাইকে চিনবে, আর কেউই তোমার নাম ভুলে যাবে না। আঁখি হালকা হাসি দিল। এই হাসিটা ভেতরে আশা জাগালো, কিন্তু ক্লাস চলার সঙ্গে সঙ্গে তাদের মাঝে ধীরে ধীরে বন্ধুত্বের সূচনা। নিলয় ভেতরে ভাবল, নতুন মানুষ আসে, নতুন গল্প শুরু হয়। কেউ কখনো জানে না সেই গল্প কত গভীর আর অবিস্মরণীয় হবে। ক্লাস চলছিল, 3জন একসাথে হালকা কথা বলছিল। আঁখির চোখে কৌতূহল, রানার চোখে উচ্ছ্বাস আর নিলয়ের চোখে নীরব আত্মবিশ্বাস। ক্লাস শেষ হলো, বইপত্র গুছিয়ে সবাই বের হতে লাগলো। নিলয়, রানা আর আঁখি একসাথে ক্যান্টিনের দিকে হাঁটলো। সকালবেলা সংগমিত আলো ক্যান্টিনে ঢুকছে, ছাত্ররা গল্প করছে, হেসে কুটুকুটি করছে। আখি, বলে তো দাও, তোমার বাবা কিসের চাকরি করে? আঁখি একটু লজ্জা পেয়ে হাসলো, ওড়নাটা মুখে রেখে বলল, আমার বাবা পুলিশ। রানা চমকে গেল। কেউ পুলিশ বাবার মেয়ে হলে কখনো এত সরল হাসি দেখায়? ওরে বাবা, এখন তো ওনার মেয়ের সাথে কথা বলার অপরাধেই আমাদের জেলে পাঠিয়ে দিবে। রানায়ের সঙ্গে চিৎকার হেসে ফেলল। নিলয়ও হেসে বলল, ওহ, তাহলে আমাদের আজই সাবধান হতে হবে, নইলে পুলিশের মেয়ের সঙ্গে বন্ধুত্বই যেন অন্যায় হয়ে যাবে। আঁখি একটু লাজুক হাসি দিল, কিন্তু হাসির ভেতরেও ছিল স্বতঃস্ফূর্ততা। তার ভেতরে নতুন বন্ধুত্বের উষ্ণ আলো জ্বলে উঠল। ঠিক আছে, এখন কথা হলো আমাদের একে অপরের ফোন নাম্বার নেওয়া জরুরি, যোগাযোগ রাখতে হবে। ঠিক বলেছিস, বন্ধুত্ব গড়ে তুলতে হলে যোগাযোগ চাই। তাদের হাতে হাতে ফোন চলে এলো। নিলয় আঁখি, আঁখি নিলয়। রানা মাঝখানে উচ্ছ্বাস নিয়ে বলল, এবার থেকে কেউ হারিয়ে যাবে না। যেখানে থাকবো, যেটা করব, সব ফোনে খবর দিব। ঠিক আছে, এখন থেকে আমি কোনো খবর হারাবো না। তাদের চোখে চোখ পড়ল, কোনো লজ্জা, কোনো ভীতি নেই, শুধু নতুন বন্ধুত্ব, শুধু খোলামেলা হাসি। আচ্ছা ভাই, তুই তো একটু দায়িত্বও নিতে পারবি। ফোনে রেকর্ড কর, নইলে নিলয় আবার ভুলে যাবে। ঠিক আছে, আমি খেয়াল রাখবো। ক্যান্টিনের টেবিলে বসে তারা খাওয়া দাওয়া করলো, হাসি মজার গল্প করলো, আর ভাবলো আজকের এই ছোট্ট মুহূর্তই তাদের জীবনে নতুন আশা জাগিয়েছে। আঁখি মনে মনে ভাবলো, নতুন শহর, নতুন ভার্সিটি, কিন্তু এই বন্ধুত্ব যেন সত্যি নতুন জীবন দেয়। এই আঁকি, ছোট্ট হাসি, ছোট্ট কথা একদিন হয়তো বড় কিছু শেখাবে। আর রানা, সে শুধু খুশি, কারণ সে জানে আজকের এই সকাল, আজকের এই হাসি তাদের 3জনকে আরও কাছাকাছি আনবে।
ক্যান্টিনের চিৎকার হেসে খেলে ভরা হাওয়া নিলয়, রানা আর আখি তাদের টেবিলে বসেছিল। আখি ফোনে নাম্বার লিখছিল, নিলয় হালকা হেসে বলছিল কিছু মজা, আর রানা উচ্ছ্বাসে হাসছিল। হঠাৎ আখির চোখ কিছু দেখল, কেউ ধীরে ধীরে দরজা দিয়ে ঢুকছে। তার পদক্ষেপে মুখের হাসিতে এক পরিচিত চেনা ভাব। আখি হঠাৎ উঠে দৌড় দিতে লাগলো। রানা অবাক হয়ে বলল, আরে আখি, কি করছিস? কিন্তু আখি আর পিছনে তাকালো না। ক্যান্টিনের মাঝখানে পৌঁছে সেখানে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে জড়িয়ে ধরে ফেলল। রিমা, তুই কি এখানে? আখি, তুই এখানে? আমি তো ভাবতেই পারিনি। রিমার চোখে ভেসে উঠল আনন্দ, আর মুখে হাসি যেন পুরো ক্যান্টিনে আলোকিত করে দিল। আমি আমি এখানে ভর্তি হয়েছি বছরের মাঝপথে, নতুন শুরু। রিমা কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে বলল, তার কণ্ঠে ছিল বিস্ময় আর খুশি একসাথে। আমার অনেক খুশি লাগছে। তুই এখানে ভর্তি হবি, আমার কল্পনারই বাইরে। আখি রিমাকে ঘনিষ্ঠভাবে দেখছিল, মনের ভেতর দারুণ এক উচ্ছ্বাস। এই মিলন, এই স্বপ্নের মতো মুহূর্ত তাকে এক অদ্ভুত তৃপ্তি দিচ্ছিল। আমি জানতাম না তুই এখানে পড়িস। আজকের দিনটা সত্যি অবিশ্বাস্য। আমিও, সত্যি তুই যে হঠাৎ আমার ভার্সিটিতেই, আমি ভাবতেই পারিনি। নিলয় ও রানা তাদের পাশে দাঁড়িয়ে মজার চোখে তাকালো। রানা ফিসফিস করে নিলয়ের কানে বলল, দেখছিস, আজকে ক্যান্টিনটা শুধু খাওয়া দাওয়ার জায়গা নয়, এখানে নতুন গল্প, নতুন মিলন, নতুন বন্ধুত্ব তৈরি হচ্ছে। তিনজন একসাথে হেসে পড়ল। ক্লাসের সকাল থেকে ক্যান্টিনের এই মুহূর্ত আখির জীবনে যেন এক দিগন্ত খুলে দিল। আখি হালকা স্বপ্নময় চোখে বলল, রিমা, আজ থেকে আমাদের ভার্সিটি জীবন আরও মধুর হবে। এই মিলন, এই হাসি আমাদের গল্পের শুরু। ঠিক বলেছিস আখি, এখন থেকে সবকিছুই আমাদের জন্য নতুন। ক্যান্টিনের আলো নরম, ফলে উজ্জ্বল মুখগুলো আরো উজ্জ্বল লাগছে। হাসি, মজা, চিৎকার, উচ্ছ্বাস এখানকার বাতাসকে যেন আরো প্রাণবন্ত করে তুলছে। রানা একটু কৌতূহল নিয়ে আখি আর রিমার দিকে তাকিয়ে বলল, তোরা কি আগে থেকেই পরিচিত? রিমা আর আখি একে অপরের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপচাপ হাসতে থাকলো। আখি প্রথম কথা বলল, চোখে আনন্দের ঝিলিক। হ্যাঁ, রিমা আমার কলেজের বান্ধবী। আমার বাবা সরকারি চাকরিতে থাকেন। ট্রান্সফারের কারণে আমাকে অন্য শহরে চলে যেতে হয়েছিল, কিন্তু কখনো ভাবিনি কখনো আমাদের এমনভাবে আবার দেখা হবে। সেই দিন আসবে। তুই জানতিস কি, আমিও আজকের এই মুহূর্তটা ভাবতেও পারিনি নতুন দিনের বন্ধুত্ব এভাবে আবার জেগে উঠবে। নিলয় পাশে বসে মন দিয়ে দেখল, তার ভেতরে এক উষ্ণ অনুভূতি জেগে উঠল। নিলয় হালকা হেসে বলল, ভালোই হলো, পুরাতন বান্ধবী আবার পেয়ে গেলে। এভাবে বন্ধুত্বের গল্প আরও সুন্দর হয়। ঠিক আছে, আজ থেকে আমরা চারজনই বন্ধু। নিলয়, আমি, আখি আর রিমা। কোনো গোপন কথা নেই, শুধু খোলা মনের বন্ধুত্ব। তাদের চারজনের হাসি যেন পুরো ক্যান্টিনকে আলোকিত করলো। একটা নতুন গল্পের সূচনা, যা ধীরে ধীরে আরো গভীর হয়ে যাবে। রিমা হালকা কণ্ঠে বলল, আমরা কথা বলবো, মজা করব, সবাই একে অপরের পাশে থাকবো। হ্যাঁ, আজ থেকে আমরা শুধু বন্ধু নয়, আমাদের এই বন্ধুত্ব আমাদের শক্তি হবে। তাদের চারজন গল্প করতে করতে ধীরে ধীরে ক্যান্টিনের বাইরে বের হলো। ক্যাম্পাসের পথ, হালকা হাওয়া, সবকিছু যেন তাদের নতুন বন্ধুত্বের সাক্ষী। রানা মজা করে বলল, ঠিক আছে, যেখানে চাই যা করি, আজকের বন্ধুত্বের হাসি যেন সঙ্গে থাকে। ঠিক বলেছিস, এবার থেকে আমাদের চারজনের গল্প শুরু। ক্লাস শেষে ক্যান্টিনের আনন্দঘন সময় শেষ। নিলয়, রানা আর আখি ধীরে ধীরে বাড়ির পথে চলে। দুপুরবেলার হালকা রোদ তাদের পথ আলোকিত করছে। পথে হেসে মজার গল্প, ফোনের নাম্বার শেয়ার করা, সব যেন নতুন অভিজ্ঞতার আনন্দ। তাদের বাড়ির দরজা খোলার সঙ্গে সঙ্গে রানার মা কিচেনে দাঁড়িয়ে জানালার পাশে হেসে বলল, ওহো নিলয়, তোরা ফ্রেশ হয়ে আয়, আজ তোর পছন্দের রান্না করেছি। নিলয় একটু থমকে দাঁড়ালো। তার চোখে আচমকা কোমলতা ঝলসে উঠল, তার মুখে একটা হালকা চমক। খালা, আপনি আমাকে এত ভালোবাসেন কেন? রানার মা মুচকি হাসি দিয়ে নিলয়কে ঘিরে দাঁড়ালো। তার চোখে মমতার ছাপ, কণ্ঠে ভরপুর ভালোবাসা। তুই আমাকে খালা বলে ডাকিস, তুই জানিস না মায়ের পরেই খালা।
কারণ মানুষ বোনের সন্তানকে নিজের মতো করে ভালোবাসে। আর তুই যখন খালা বলে ডাকিস, আমার মনে হয় তুই আমার নিজের বোনের সন্তান। নিলয় একটু চুপ করে রানার মায়ের দিকে তাকিয়ে থাকলো। তার চোখে কণার জল ভেসে আসলো। মনের ভেতরে এক অদ্ভুত কোমলতা। রানার মা হালকা হেসে বলল, এভাবে খালা বললে তো আমি আরো বেশি ভালোবাসি। আর ভালো না বেশি কি থাকা যায় যখন মনে হয় কেউ নিজের মতো করে তোমাকে চাইছে? নীলার ভেতর হঠাৎ তার নিজের মায়ের কথা ভেসে উঠল। মা যে তাকে কখনো অবহেলা করেনি, যে ঘরে তার জায়গা ছিল না, সেই স্মৃতি কাচের মতো ভেঙে পড়ল। নিলয় নিঃশব্দে ফিসফিস করে বলল, খালা, আপনি জানেন না এটা আমার জন্য কত বড় আনন্দ। রানার মা শুধু হাসল। হাসিতে যেন সব কষ্ট মিলিয়ে যায়। তার কোমল হাত নীলয়ের কাঁধে রাখল এবং নিলয় প্রথমবার সত্যি অনুভব করল কেউ আছে যে তাকে নিজের মতো করে ভালোবাসে, যে তার জন্য যত্ন করে, যে তার প্রতি মমতাশীল। নিলয়ের মন শান্ত, কোনো প্রশ্ন নেই, কোনো ব্যথা নেই, শুধু শান্তি, শুধু মায়ার যোছনা। রানার মা তার রান্নার দিকে হাত বাড়িয়ে বলল, চল খেয়ে নি, পছন্দের খাবার খেলে মন ভালো হয়ে যায় সব সময়। নিলয় হাসল। মনের ভেতর হাজারটি কথা জমে থাকলেও আজ সে শুধু খুশি। খালা, সত্যি ধন্যবাদ। আপনি যে আমাকে নিজের মতো করে ভালোবাসেন, এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। সত্যি বলছি, আজ থেকে আমরা একে অপরের কাছে শুধু বন্ধু পরিচিত নই, আমরা এক পরিবারের মতো। এবং এই পরিবারের মায়া, এই ভালোবাসা তোর জন্য সবসময় থাকবে। নিলয় মাথা নেড়ে মন ভরা শান্তি নিয়ে রানার ঘরে বসল। তার চোখে লুকিয়েছিল নতুন আশা, নতুন স্বপ্ন, আর সেই মায়াময় বন্ধুত্বের উষ্ণ আলো, যা তার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় অনুভূতি হয়ে উঠল। রাতের হালকা চাঁদ আলো কিচেনের জানালার উপর পড়ছে। নিলয় আর রানা ধীরে ধীরে খাবারের প্লেট সাজাচ্ছে। রানার মা ছোট্ট হেসে তাদের খাওয়াচ্ছেন। বাতাসে ঘর ভরা মধুরতা, হাসি আর মায়া। হঠাৎ রানার বাবা খাবারের টেবিলের পাশে এসে দাঁড়ালেন। হালকা হেসে নিলয়ের দিকে তাকিয়ে বললেন, নিলয়, তুমি আর রানা তোমরা তো মাঝে মাঝে আমার অফিসে বসতে পারো। কাকা, আমি তো এসব বুঝি না, আমার জন্য অনেক কঠিন হবে। রানার বাবা চুপচাপ তাকে দেখলেন। তার চোখে জ্ঞান আর ধৈর্যের ছাপ। বাবা, একদিনে কেউ কিছুই বোঝে না। মানুষ চেষ্টা করতে করতে ধীরে ধীরে একদিন সফল হয়। তুই চাইলে সময় পেলে কিছু শিখতে পারবি। ঠিক আছে কাকা, সময় পেলে অবশ্যই বসবো। আমি না পারলেও তুই পারবি, তোর মাথায় অনেক বুদ্ধি আছে। তুই এসব বলিস না, লজ্জা লাগে। সবাই হেসে উঠল। হাসিতে ঘরটা আরো উজ্জ্বল হয়ে উঠল। রানার বাবা খাবার টেবিলে বসে আবার বললেন, চেষ্টা করলেই মানুষ শেখে, ভয় বা দ্বিধা নয়। তুই চাইলে তোর বুদ্ধি আর পরিশ্রম একদিন সাফল্যের রূপ নেবে। নিলয় আর রানার বাবা একে অপরের দিকে তাকিয়ে হাসল। এই হাসি, এই মিষ্টি কথোপকথন নিলয়ের ভেতরের আত্মবিশ্বাসকে আরও জাগিয়ে দিল। নিলয় ধীরে ধীরে প্লেটের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে কাকা, আমি চেষ্টা করব। আর যদি কিছু শেখার সুযোগ পাই, আমি ছাড়ব না। দেখছিস, আমাদের চারপাশে যারা আছে তাদের সহচর্যই আমাদের শক্তি। তুই পারবি নিলয়, একদিন বড় কিছু করবি। সবাই আবার হাসলো। খাবারের টেবিলের চারপাশে নিলয়, রানা, রানার বাবা মা এক পরিবারের মতো বসে ভরপুর মায়া আর আনন্দ উপভোগ করলো। রাতের হালকা বাতাসে কল্পনা ভরা গল্পের মতো নিলয়ের মনে নতুন আশার আলো জ্বলে উঠল। রাত গভীর, ঘরের বাতি এক ফোঁটা আলোর মতো ঝলমল করছে। নিলয় তার ছোট্ট টেবিলে বসে আছে। সবকিছু নিঃশব্দ, কেবল ল্যাপটপের স্ক্রিনের নীল আলো এবং তার টাইপ করার শব্দ ভেসে আসছে চারপাশে। আজকে আরও একটা কাজ শেষ করতে হবে, যতক্ষণ না সবাই ঘুমাচ্ছে। আমি নিজেই আমার লক্ষ্য পূরণ করব। তার হাতে কাগজপত্র ছড়ানো, স্ক্রিনের চারপাশে মেইল আর ফিনান্সিয়াল ডাটা। নিলয় বিদেশি ক্লায়েন্টদের সাথে কথোপকথন শুরু করলো। হ্যালো স্যার, আমি নিলয়। আমি এই প্রজেক্টের ওপর কাজ করছি। হ্যাঁ, আপনার প্রজেক্ট সম্পর্কে সব ডিটেলস আমি জানি। ঠিক আছে, ডেডলাইন অনুযায়ী সব ঠিক থাকবে। মাউসের ক্লিক, কিবোর্ডের শব্দ নিলয়ের মনকে আরও একাগ্র করছে। প্রতিটি ট্যাকটিক, প্রতিটি ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন তার ভবিষ্যতের দিকে পথ তৈরি করছে। হ্যাঁ, আমি নিশ্চিত করছি আপনার ট্রান্সফার, পেমেন্ট এবং সমস্ত রিপোর্ট ঠিকভাবে শেষ হবে।
স্ক্রিনে লাইভ চ্যাট চলছিল। বিদেশি ক্লায়েন্টের কণ্ঠ শুনতে পাচ্ছিল। নিলয়ের চেহারায় একাগ্রতা, ধৈর্য আর স্বপ্নের ছাপ। আমি জানি প্রাথমিকভাবে সব কিছু একটু জটিল মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে আমরা সব ঠিকঠাক করে ফেলবো। আমি চেষ্টা করবো যেন সব কিছু নিখুঁত হয়। রাতের নিস্তব্ধতা তার একান্ত সঙ্গী। কেউ তার পাশে নেই, কেউ তার কষ্টের গল্প শুনছে না, কিন্তু ল্যাপটপের স্ক্রিনে প্রতিটি শব্দ, প্রতিটি কাজ তার স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। নিলয় ধীরে ধীরে বলল, এখন সামান্য ইনকাম আসছে, এই টাকা দিয়ে নিজের খরচ চলে যাবে, আর আশা করি ধীরে ধীরে বড় কিছু হবে। ল্যাপটপের আলো তার মুখে ছায়া ফেলছে। ক্লিক, টাইপ, মেল সবই যেন তার স্বপ্নের একরঙা সিঁড়ি। নীলয়ের চোখে ক্লান্তি নেই, শুধু দৃঢ়তা আর অদম্য ইচ্ছা। নিলয় নিঃশব্দে মনে বলল, যতটা সম্ভব নিজেই নিজের পথ তৈরি করব। যখন কেউ পাশে নেই তখন আমার লক্ষ্য থাকবে আমি হেরে যাব না, আমি থামব না। রাত গভীর হলেও নিলয়ের মন উদ্যমী। বিদেশি ক্লায়েন্টের সঙ্গে কথোপকথন, ফিনান্সিয়াল রিপোর্ট, ইনকাম ট্র্যাকিং সবই তার ভবিষ্যতের সোপান তৈরি করছে। নিলয়ের মন শান্ত, তার চোখ জ্বলছে স্বপ্নের আলোকিত আশা। আজকের রাত তার জন্য শুধু কাজের রাত নয়, স্বপ্নের রাত, অভ্যর্থনার রাত, যেখানে সে নিজেকে আরও এক ধাপ সফলতার দিকে ঠেলে দিচ্ছে। সকালে হালকা রোদের আলো ভার্সিটির মাঠে ছড়িয়ে পড়েছে। নিলয় রানা ধীরে ধীরে ক্যাম্পাসে প্রবেশ করছে। পাখির ডাক, বাতাসের হালকা সুর সবে যেন নতুন দিনের আনন্দকে আরো সুন্দর করে তুলছে। রানা নিলয়ের পাশে হাঁটতে হাঁটতে বলল, আজকের ক্লাসটা মনে হচ্ছে মজা হবে। আখির সঙ্গে আবার দেখা হবে আর আমরা সবাই একসাথে বসবো। আখির সঙ্গে কথা বললে মনটা স্বাচ্ছন্দ্য লাগে। তার সঙ্গে হালকা কথা, হেসে মজার অভিজ্ঞতা, এগুলি আমার দিনকে সুন্দর করে। ক্যাম্পাসের মূল ফ্লোরে পৌঁছতেই আখি তাদের দিকে এগিয়ে এলো, তার চোখে ভরপুর উচ্ছ্বাস। হ্যালো, আজও সবাই ঠিক আছিস তো? ক্লাসে বসার আগে একটু গল্প করবে? নিশ্চয়ই, আমরা তো একসাথেই এসেছি। এখন ক্লাসের আগে আর কিছু মজা তো দরকার। ঠিক আছে আখি, তোমার সঙ্গে কথা বললে ক্লাসও মনোযোগ আরও ভালো থাকবে। কিছুক্ষণের সাধারণ হালকা কথোপকথনের পর তারা ধীরে ধীরে ক্লাসরুমের দিকে এগুলো। সবার চোখে একাগ্রতা, কিন্তু মুখে লাজুক হাসি এখনও অদৃশ্য নয়। ক্লাসে ঢুকে স্যার নতুন টপিক শুরু করলেন। ছাত্রদের দিকে তাকিয়ে বললেন, আজ আমরা নতুন অধ্যায় শুরু করছি, মন দিয়ে শুনবে, কারণ জীবনে এই জ্ঞান খুবই কাজে লাগবে। নিলয়, রানা, আখি আর রিমা সবাই মনোযোগ দিয়ে বসলো। নিলয়ের চোখে আগ্রহ, রানার চোখে উদ্যম, আখির চোখে জ্ঞানার্জনের আগ্রহ। স্যার বোর্ডে লেখা শুরু করলেন। নিলয় ধীরে ধীরে নোট নিচ্ছে, মনোযোগ তার চোখে ঝলসে উঠছে। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, যা কিছু শেখা যাবে সেটা কাজে লাগবেই। আখি পাশে বসে নোট নিচ্ছিল। ক্লাসের পরিবেশ, সে খুঁজছিল নতুন তথ্য, নতুন কিছু শেখার আগ্রহে মন ভরে উঠছে। রানা হালকা চুপচাপ নিলয়ের দিকে তাকিয়ে বলল, দেখছিস আমাদের সবাই কত মনোযোগী। নিলয়, তুই ভালো পারছিস। নিলয় হেসে মাথা নেড়ে সম্মতি জানালো। নিলয়ের ভিতর ছোট্ট আনন্দ জেগে উঠল। যদি কঠিন জীবন হোক, যদি বাধা থাকুক, আমি চেষ্টা করলে সব সম্ভব। সারা ক্লাস ধরে তারা মনোযোগী ছিল। ক্লাস শেষে সবাই একসাথে উঠল। হালকা হেসে একে অপরের দিকে তাকিয়ে নতুন তথ্যর আলোকে গ্রহণ করলো। ক্লাস শেষ, বোর্ডের লেখা মুছে স্যার চলে গেলেন। ছাত্রছাত্রীরা ধীরে ধীরে ক্যান্টিনের দিকে এগুলো। ভেতরে হালকা রোদের আলো, টেবিলের চারপাশ গল্প আর হেসে খেলে ভরা। আখি ধীরে ধীরে নিলয়ের পাশে বসলো, হালকা হাসি, কৌতূহল চোখে। নিলয়, তোর বাড়ি কি ওইখানেই? না, আমার বাড়ি এখানে না, আমি রানার বাসায় থাকি। আখি তার দিকে সরু চোখে তাকালো। কিছুক্ষণ চুপচাপ, তার কণ্ঠে হালকা উদ্বেগ। ও বাড়িতে যাস না? আমার কেউ নেই আর কি, তাই বাড়িতে যাই না। আখি চুপচাপ মাথা নেড়ে নাড়ল। তার মনে এক অদ্ভুত কৌতূহল, এক ধরনের উদ্বেগ। কেউ নাই? নিলয় তার চোখে একটু দুঃখ, কণ্ঠে অদ্ভুত শান্তি রাখার চেষ্টা করে বলল, না, আছে কিছু দুঃস্বপ্ন যা আমাকে শুধু কষ্ট ছাড়া আর কিছু দিতে পারে না, তাই আমি সেসব ভুলে থাকতে চাই।
আখি তার চোখে দেখল এক গভীর কষ্ট, এক অদ্ভুত শান্তি আর একরকম একাকিত্ব। মনে মনে ভাবল, নিশ্চয়ই তার জীবনে কোনো কষ্ট আছে। এখন তাকে জিজ্ঞাসা করলে কষ্ট আরও বাড়বে। ঠিক আছে, তাহলে চল পড়াশোনার দিকে মন দিই। আজকের ক্লাসে যা শিখেছি সেটা মনে রাখতে হবে। নিলয় হালকা হেসে সম্মতি জানালো। নিলয়ের মনোযোগ ফেরানো হলো পড়াশোনায়। ক্যান্টিনের হালকা ব্যস্ততা, চুপচাপ আলো আর বন্ধুদের হাসি সব মিলিয়ে শান্তি আর স্বস্তি বয়ে আনলো। ক্যান্টিনের ভিড় পেছনে ফেলে চারজন ধীরে ধীরে রাস্তার দিকে এগুলো। ভার্সিটির গেটের বাইরে বিকেলের নরম রোদ, হালকা বাতাসে গাছের পাতা দুলছে। ক্লাসের চাপ শেষে মনটা যেন হালকা হয়ে গেছে সবার। হাঁটতে হাঁটতে হঠাৎ আখির চোখে পড়ল রাস্তার পাশে ছোট্ট একটা ফুচকার দোকানে। রঙিন ছাউনি, গরম গরম ফুচকার ঘ্রাণ বাতাসে ভাসছে। আখি থেমে গিয়ে হেসে বলল, এই শোন, আমি ফুচকা খাবো। আমি তো আগেই ভাবছিলাম আমিও খাবো। রানা আর নিলয় একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। তারা জানে মেয়ে মানুষ মানেই ফুচকা। মেয়েরা যেখানে ফুচকা দেখে সেখানে আর এগোনোর সুযোগ থাকে না। চল আজ ফুচকার বিল আমাদের। চারজন দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। দোকানে গরম গরম ফুচকা সাজাতে লাগলো। মশলা, টকমানি, আলুর পুর সব মিলিয়ে মুখে জল চলে আসে। দোকানদার কয়টা দেব? 4 প্লেট, কিন্তু ঝাল একটু বেশি। আর টকটা যেন কম না হয়। দোকানে ব্যস্ত হয়ে কাজ শুরু করলো। চারজন টেবিল ঘিরে দাঁড়ালো। রানা প্রথম ফুচকা মুখে নিয়ে নাটক করে বলল, উফ, ঝাল এমন সে মনে হচ্ছে প্রেমে পড়ছে। ঝাল দিয়ে প্রেম হয় নাকি? হয়, ঝাল লাগলে মানুষ হা করে আর তখনই প্রেম ঢুকে যায়। সবাই হেসে উঠল। আখি নীলার দিকে তাকিয়ে একটা ফুচকা এগিয়ে দিল। এই নে, চুপচাপ খাচ্ছিস কেন? আমি দেখছিলাম তোদের নাটক, ফুচকার চেয়েও মজা লাগছে। রিমা দুষ্টুমি করে নিলয়ের প্লেটে বেশি ঝাল ঢেলে দিল। সে এখন দেখতে চায় নিলয় কেমন রিয়েক্ট করে। এটা তোর জন্য স্পেশাল। আরে বাবা, আমাকে মারার প্ল্যান নাকি? মারা না, ভবিষ্যতে বড় কিছু হতে ঝাল সহ্য করতে শিখাচ্ছি। চারজনের হাসিতে রাস্তার পরিবেশ ভরে উঠল। ফুচকার টক ঝাল স্বাদ, বন্ধুদের দুষ্টুমি আর বিকেলের নরম আলো সব মিলিয়ে মুহূর্তটা হয়ে উঠল স্মরণীয়। নিলয় মনে মনে ভাবল, এতদিন পরে হাসিটা যেন সত্যি করে ফিরছে। চারজন দুষ্টুমি করতে করতে ফুচকা শেষ করলো। হাসি আর গল্পে ভরে উঠল বিকেলটা। ফুচকার শেষ ফোঁটাটা খেয়ে চারজন যখন হাসতে হাসতে সামনে এগোচ্ছিল, ঠিক তখনই আকাশটা হঠাৎ বদলে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই হালকা বাতাস জুড়ে বয়ে উঠল। রোদের জায়গা নিল মেঘ। হঠাৎ টুপটাপ টুপটাপ বৃষ্টি। প্রথমে ছোট ছোট ফোঁটা, তারপর মুহূর্তেই ঝরঝর করে নামলো। রিমা চিৎকার করে বলল, এই বৃষ্টি আসছে। ওরে বাবা, আজ তো বিনা দামে গোসল। আখি ছাতা খোঁজার আগেই বৃষ্টিতে ভিজে গেল। তার চুল ভেজে কপালে এসে পড়ল, ওড়না ভেজে গা ছুঁয়ে গেল। আখি হেসে দুহাত ছড়িয়ে বলল, আহা, কি মজা বৃষ্টি। সে বৃষ্টিতে ঘুরতে লাগলো। হাসিতে ভরে গেল চারপাশ। নিলয় একটু দূরে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। বৃষ্টির ফোঁটায় আখির হাসি, ভেজা চুল, উচ্ছ্বাস সব মিলিয়ে নিলয়ের চোখ থমকে গেল। নিলয়ের মনে অজান্তেই একটা কথা জাগলো। কিছু মানুষ বৃষ্টিতেও আলুর মতো লাগে। এই নিলয়, তুই কি বৃষ্টিতে না ভিজে প্রেমে ভিজছিস? তো কি যে বলিস? দেখছি, কিন্তু তোর চোখ আজ আলাদা কথা বলছে। আখি ঘুরে নিলয়ের দিকে তাকালো। তার চোখে সরল হাসি। সে এদের কোনো কথাই শুনেনি এতক্ষণ। কি হলো নিলয়, বৃষ্টিতে নামবি না? আজ তোদের দেখি বিচ্ছিত। চারজন বৃষ্টির মধ্যে দৌড়াতে লাগলো। কেউ কারো দিকে পানি ছেটায়, কেউ হাসে, কেউ চিৎকার করে। রানা রিমার দিকে পানি ছুড়ে বলল, এই নে, ফ্রি শাওয়ার। থাম, আজ তোকে ছাড়বো না। আখি আর নিলয় পাশাপাশি দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছিল। দুজনের মাঝখানে অদ্ভুত এক নীরবতা, যেটা কথা ছাড়াই অনেক কিছু বলে দিচ্ছিল। নিলয় আস্তে করে বলল, অনেকদিন পর এমন হেসেছি। কখনো কখনো হঠাৎ পাওয়া মুহূর্তগুলোই সবচেয়ে বেশি দামি হয়। ঝরঝর করে বৃষ্টি নামছিল। রাস্তায় পানি জমে চকচক করছে। চারজন হাসতে হাসতে সামনে এগোচ্ছিল। হঠাৎ আখির পা পিছলে গেল।
আ- আ- আম মুহূর্তের মধ্যে আখির শরীরটা সামনের দিকে হেলে পড়ল। সে পড়ে যাওয়ার আগেই নিলয় ঝাঁপিয়ে এগিয়ে গেল। আখি, নিলয়ের শক্ত হাতে আখির হাত ধরা পড়ল। আরেক হাত দিয়ে সে আখির কোমর জড়িয়ে ধরল। আখি গিয়ে ঠেসে পড়ল নিলয়ের বুকে। এক মুহূর্তের জন্য চারপাশ থমকে গেল। বৃষ্টি পড়ছে, চারপাশ নীরব, শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ। আখির ভেজা চুল নিলয়ের গালে ছুঁয়ে আছে, তার চোখ বড় বড় হয়ে গেছে। নীলয়ের বুক ধকফক করছে। আখি ধীরে তাকিয়ে বলল, সরি, আমি পড়ে যাচ্ছিলাম। ঠিক আছিস তো? লাগেনি তো কোথাও? আখি নীলার দিকে তাকিয়ে হালকা মাথা নেড়েছে। তার লজ্জা লাগছে, তবুও সে চুপচাপ বলল, না, তুই না ধরলে আজ মাটির সাথে ভালোই বন্ধুত্ব হয়ে যেত। নিলয় মুচকি হাসল, কিন্তু এখনো সে আখিকে ধরে রেখেছে। রানা দূর থেকে চিৎকার করল, এ এ এ, বৃষ্টি থামবে, কিন্তু তোদের দৃশ্য থামছে না কেন? দেখ না, আমরা ফুচকা খেয়েছি, ওরা প্রেমের মজা নিচ্ছে। আখি লজ্জায় লাল হয়ে গেল। তাড়াতাড়ি নিলয়ের বুক থেকে সরে দাঁড়ালো। আয় তোরা থাম, কিচ্ছু হয়নি। হ্যাঁ, ও পিছলে গিয়েছিল। পেছলানোতে এমন বুকের ওপর ল্যান্ডিং হয় নাকি? সবাই হেসে উঠল। আখি আর নিলয় দুজনে একটু অপ্রস্তুত, কিন্তু সেই মুহূর্তটা দুজনের মনে আলাদা করে দাগ কেটে গেছে। বৃষ্টি ধীরে ধীরে হালকা হয়ে আসছে। নিলয় আস্তে করে বলল, আখি, রাস্তায় সাবধানে হাঁটিস। আজ তোকে পাশে পেয়েছি বলে বেঁচে গেলাম। দুজনের মাঝে নীরব এক অনুভূতি ভেসে উঠল, যেটা কেউ মুখে বলল না, কিন্তু দুজনেই বুঝে ফেলল। রানা হাত ছাকিয়ে বলল, এই প্রেমিক প্রেমিকা, বৃষ্টি শেষ, এবার চল বাড়ি। হ্যাঁ রে, তাহলে তোদের গল্পে আমরা ভিজেই যাব। চারজন আবার হাঁটতে শুরু করলো, কিন্তু নিলয় আর আখির মনে এই বৃষ্টির বিকেলটা চুপচাপ একটা নতুন অনুভূতির জন্ম দিয়ে দিল। বৃষ্টি ধীরে ধীরে থেমে এসেছে। আকাশে মেঘের ফাঁকে ফাঁকে নরম আলো, রাস্তার পানি চকচক করছে। চারজন ভার্সিটির গেটের কাছে এসে দাঁড়ালো। এখান থেকে সবাই আলাদা পথে যাবে। নিলয় হঠাৎ ব্যাগ খুলে নিজের ছাতাটা বের করলো। সে ছাতাটা আখির দিকে বাড়িয়ে দিল। এই নে আখি, বৃষ্টি পুরোপুরি থামেনি, বেঁচে গেলে আবার ঠান্ডা লাগবে। আর তুই? আমি তো অভ্যস্ত, তুই আগে বাড়ি যা। আখি কিছুক্ষণ ছাতার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে হাতে নিল। ধন্যবাদ নিলয়, কিন্তু তুই ভিজে গেলি। আমি শক্ত ছেলে, বৃষ্টি আমাকে কিছু করতে পারবে না। ওরে বাবা, আজ তো নিলয়ের ভেতরের হিরো বের হয়ে গেছে। ছাতা না, মনটাই দিয়ে দিল মনে হয়। তোরা থাম। বাড়িতে গিয়ে আমাকে একটা মেসেজ করবি, ঠিকমতো পৌঁছেছিস কিনা জানাস। অবশ্যই করব, না করলে তুই বকবি, তাই না? বকবা না, চিন্তা হবে। এক মুহূর্তের জন্য দুজনের চোখে চোখ পড়ল। কথা ছাড়াই অনেক কিছু বলা হয়ে গেল। রানা হাত নাড়িয়ে বলল, চল চল, নইলে তোদের চোখের ভাষা বুঝে আমরাই ভিজে যাব। হ্যাঁ, আজকের বৃষ্টি শুধু আকাশের না, কিছু মানুষের মনেও পড়ছে। আখি ছাতা খুলে ধীরে ধীরে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে পেছন ফিরে তাকালো। নিলয়, ধন্যবাদ আজকের জন্য। ভালো করে যা। আখি চলে গেল। ছাতার নিচে তার ছায়া ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল। নিলয় দাঁড়িয়ে তাকিয়ে রইল। তার মনে অদ্ভুত এক শান্তি। সন্ধ্যা নেমে এসেছে শহরে। রাস্তায় লাইট জ্বলছে এক এক করে। রানাদের বাসায় নরম আলোয় ঘরটা ভরে উঠেছে। নিলয় ফ্রেশ হয়ে খেতে বসেছে। রানার মা যত্ন করে প্লেটে ভাত তুলে দিচ্ছেন। খা বাবা, আর সারা দিন ভিজেছিস, শরীরের যত্ন নে। ঠিক আছে খালা। খাওয়া শেষ করে নিলয় নিজের রুমে চলে এলো। জানালার পাশে টেবিলে ল্যাপটপটা রাখা। বাইরে এখনো হালকা বৃষ্টির শব্দ। নিলয় ব্যাগ রেখে মোবাইলটা হাতে নিল। হঠাৎ স্ক্রিনে একটা নোটিফিকেশন, আখির মেসেজ। আমি ঠিকমতো বাড়িতে পৌঁছেছি, ছাতাটা অনেক কাজে লেগেছে। ধন্যবাদ নিলয়। নিলয় ঠোঁটে অজান্তেই হাসি ফুটে উঠল। সে রিপ্লাই দিল, ভালো হয়েছে, যত্ন করে থাকিস, আজকের বৃষ্টিতে যেন ঠান্ডা না লাগাস। মোবাইলটা পাশে রেখে নিলয় ল্যাপটপ অন করলো। আজ তার জন্য নতুন কাজ আসার কথা। স্ক্রিনে মেল ওপেন করতেই দেখা গেল বিদেশি ক্লায়েন্টদের মেসেজ। নিলয় হেডফোন লাগালো, ভিডিও কলে ঢুকে পড়ল। স্ক্রিনে দুজন বিদেশি মানুষ। Hello, Niloy. Are you ready for today's task? ইয়েস স্যার, আই এম রেডি।
প্লিজ টেল মি হোয়াট ইউ নিড। We saw your previous work. Your ideas are very clean and professional. Today, we want something more creative from you. থ্যাংক ইউ, আইল ট্রাই মাই বেস্ট টু মেক ইট বেটার দেন বিফোর। নিলয় মন দিয়ে কাজ শুরু করলো। কিবোর্ডে আঙুল ছুটছে, চোখে একাগ্রতা। সময় কেটে যাচ্ছে। ঘরের ঘড়িতে টিকটিক শব্দ। কিছুক্ষণ পর ক্লায়েন্ট আবার কথা বলল। Wow, this is impressive, Niloy. You understand our concept very well. I am glad you liked it. If you want any changes, I can fix them. No, it's perfect. We want to continue working with you. From now on, you will get bigger projects. নীলয়ের বুকের ভিতর আনন্দের ঢেউ খেলল, কিন্তু সে শান্ত থাকলো। Thank you so much. I won't disappoint you. কল শেষ হলো। নিলয় চেয়ার থেকে হেলান দিল, চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল। সে মনে মনে বলল, ধীরে ধীরে ঠিকই বদলাবে জীবন। জানালার বাইরে বৃষ্টির শেষ ফোঁটা পড়ছে, আর ঘরের ভেতরে নিলয়ের স্বপ্নগুলো নীরবে বড় হয়ে উঠছে। রাত গভীর হয়ে এসেছে, বাইরে নীরবতা, ঘরের ভিতর শুধু ফ্যানের হালকা শব্দ। নিলয় ল্যাপটপ বন্ধ করে বিছানার পাশে বসে আছে। রানা দরজার কাছে দাঁড়িয়ে। নিলয় ধীরে গলায় বলল, ভাই, ক্লায়েন্টরা আজ আমার কাজ খুবই পছন্দ করেছে। সত্যি দারুণ তো, আমি তো জানতাম তুই পারবি। ভাই আমি ভাবছি যদি কিছু টাকা থাকতো তাহলে প্রোডাক্ট তুলতাম, কাজগুলো আরও সহজ হতো। দরকার হলে কিছু শ্রমিকও নিতাম। কত টাকা লাগবে? অনেক ভাই, আর আমার কাছে তো কিছুই নেই। তুই কত বল, আমি বাবাকে মেসেজ করে দিই। না না ভাই, তা হয় না। তোদের এখানে থাকছি, খাচ্ছি, আবার টাকা নেব, ভালো লাগে না। বন্ধুর কাছে হিসাব চলে না নিলয়। যেদিন সফল হবি সেদিন সব শোধ করে দিস। নিলয় চোখ নামিয়ে ফেলল। তার গলা ভারী হয়ে এলো। সে জানে উপকারের ঋণ কখনো শোধ হয় না। 20 টাকা দিলেও ঋণ শোধ হয় না ভাই। মানুষের ভালোবাসার দাম টাকায় মাপা যায় না। তাহলে কথা দে, তুই সফল হবি, আমাদের মুখ উজ্জ্বল করবি। ইনশাল্লাহ ভাই, আমি হার মানব না। ঘরের আলো নিভে এলো, কিন্তু দুই বন্ধুর স্বপ্ন আরও উজ্জ্বল হয়ে জ্বলে উঠল। নীরব রাতে নিলয়ের ভেতরে প্রতিজ্ঞা জন্ম নিল। একদিন সে শুধু নিজের জন্য না, যারা পাশে ছিল তাদের জন্য বড় হবে। রানা ঘুমিয়ে পড়ছে। ঘরে নিস্তব্ধতা। জানালার বাইরে শহরের লাইট ঝিলমিল করছে। নিলয় বিছানায় শুয়ে মোবাইলটা হাতে নেয়। হঠাৎ ফোন ভাইব্রেট করে উঠল। স্ক্রিনের নাম আখি। নিলয় কল রিসিভ করলো। হ্যালো, কি করছিস? তেমন কিছু না, শুয়ে আছি। তুই? আমি জানলার পাশে বসে আছি। আজকের বৃষ্টিটা এখনো মনে পড়ছে। হ্যাঁ, আজকের দিনটা আলাদা ছিল। নিলয়, তোর সাথে কথা বলতে ভালো লাগে। আমারও। কেন জানি তোর সাথে কথা বললে সময় কেমন করে কেটে যায় বুঝি না। আমরা তো তেমন কেউ কাউকে চিনি না, তবু এত কথা বলতে ইচ্ছে করে কেন? হয়তো কিছু মানুষ অল্প সময় নিজের হয়েছে। ঘড়ির কাঁটা এগুতে থাকে। রাত বাড়ে। দুজন গল্প করে ভার্সিটি, শৈশব, পছন্দ, ছোট ছোট স্বপ্ন। আখি বলল, আমার বাবা সরকারি চাকরি করে, তাই বারবার জায়গা বদলাতে হয়। বন্ধু বানাই, আবার ছেড়ে যেতে হয়। আমারও অনেক কিছু হারাতে হয়েছে, তাই হয়তো নতুন মানুষ পেলে মনের ভিতরে একটু শান্তি লাগে। আজ তোর পাশে দাঁড়িয়ে নিজেকে নিরাপদ লাগছিল। আমি চাই তুই সবসময় নিরাপদ থাকিস। এই দুজনের মাঝখানে নীরবতা, কিন্তু সেই নীরবতা ভারী না, বরং মিষ্টি। ঘড়িতে রাত অনেক। আখি হেসে বলল, দেখ কত রাত হয়ে গেছে। সময় বুঝতেই পারিনি। নিলয়, আজ কথা বলে খুব ভালো লাগলো। আমারও। কেন এত ভালো লাগে জানি না, কিন্তু লাগে। দুজনেই জানে না কেন, কিন্তু দুজনের মনে একটা অদ্ভুত টান জন্ম নিচ্ছে। কল শেষ হয়। নিলয় মোবাইলটা বুকে চেপে ধরে। রাতে ঘুমানোর আগে তার মনে শুধু একটাই নাম ঘুরতে থাকে, আখি। সকালের নরম রোদ জানালার ফাঁক খুলে নিলয়ের মুখে এসে পড়ল। ঘুম ভাঙতেই মাথার ভেতর প্রথম যে নামটা ঘুরে বেড়ালো সেটা ছিল আখি। গত রাতের কথাগুলো এখনো কানে বাজছে। কখন যে দুইজন হাসতে হাসতে ভোরের দিকে চলে গিয়েছিল কেউ টেরই পায়নি। নিলয় বিছানায় বসে হালকা হেসে বলল, মানুষ কেন জানি কিছু কিছু মানুষের সাথে কথা বললে সময়ের হিসাব থাকে না। মোবাইল হাতে নিতেই স্ক্রিনে মেসেজ। ঘুম ভাঙছে নিলয় বাবু? আপনার মেসেজই ভাঙলো ম্যাডাম। তাহলে তাড়াতাড়ি রেডি হ, কাল ক্লাস মিস করলে কিন্তু খবর আছে। ভয় দেখাচ্ছেন নাকি যত্ন নিচ্ছেন? দুটোই।
নিলয় আর কিছু লিখল না, মোবাইল বুকের কাছে চেপে ধরে একটু চুপচাপ বসে রইল। অজান্তেই ঠোঁটে হাসি লেগে থাকলো। ভার্সিটির গেটে ঢুকতে চারপাশে কোলাহল, বন্ধুদের হাসাহাসি, কারো দৌড়, কারো গল্প, কারো প্রেমের ঝগড়া। নিলয় ব্যাগ কাঁধে নিয়ে ধীরে হাঁটছিল। হঠাৎ পেছন থেকে পরিচিত কণ্ঠ। আই নিলয়, এত ভাব নিয়ে হাঁটছিস কেন? নিলয় ঘুরে তাকাতেই দেখে আখি দাঁড়িয়ে। সাদা ওড়না, হালকা নীল ড্রেস, রোদে মুখটা আরো সুন্দর লাগছে। নিলয় একটু থেমে বলল, ভাবছিলাম কেউ আজ আবার আমাকে ধাক্কা দেবে না তো। মানে? আপনি তো পা পিছলে এসে আমার উপরই পড়েন। আহাম্মক, ওইটা দুর্ঘটনা ছিল। কিন্তু আমার কাছে আশীর্বাদ মনে হয়েছে। কেন? না, এমনি। আখি বুঝতে পারলো নিলয় কথাটা পুরো বলতে পারছে না। ক্লাসে ঢুকে দুজন পাশাপাশি বসলো। টিচার বোর্ডে লিখছে, কিন্তু নীলার মন আটকে আছে পাশের বেঞ্চে। আখি চুপচাপ নোট নিচ্ছে। হঠাৎ নিলয় ফিসফিস করে বলল, গত রাতে ঘুমাইছিলে? তোমার সাথে কথা বললে ঘুম আসে নাকি? হুম হুম। আমারও আসে নাই। তাহলে কেন এত ভালো লাগে বলো তো? কিছু মানুষ থাকে যাদের সাথে কথা বললে মনটা হালকা হয়। কারণটা জানা থাকে না, কিন্তু ভালো লাগাটা সত্যি হয়। আখি নিলয়ের দিকে তাকিয়ে চুপ করে গেল। ক্লাসরুমের শব্দগুলো যেন হঠাৎ অনেক দূরে চলে গেল। ব্রেকে দুজন ক্যান্টিনে গেল। চা নিয়ে বসতেই আখি বলল, নিলয়, তুমি সবসময় এমন শান্ত কেন? কারণ ভেতরের জ্বর কাউকে দেখাতে ভালো লাগে না। তুমি আলাদা। আলাদা মানে ঝামেলা। না, আলাদা মানে মূল্যবান। নিলয় প্রথমবার আখির চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, জানি কি, তুমি না থাকলে হয়তো ভার্সিটিতে এত সুন্দর লাগতো না। বেশি কথা বলো না, লাইন মারছো নাকি? হুম হুম। লাইন না, সত্যি বলছি। দুজন পাশাপাশি বসে রইল। কেউ কিছু বলছে না, তবু অনেক কথা যেন বাতাসে ভাসছে। নীলার মনে হচ্ছিল, এই মেয়েটা ধীরে ধীরে আমার চিন্তার ভিতরে ঢুকে যাচ্ছে। কেন জানি ওই ছেলেটার পাশে থাকলে বুকটা শান্ত হয়ে যায়। কেউ জানে না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু আজকের দিনটা দুজনের মনে আলাদা জায়গা করে নিল। ক্লাসরুমে হালকা গুঞ্জন চলছে। টিচার বোর্ডে লিখছে, কেউ নোট নিচ্ছে, কেউ জানালার বাইরে তাকিয়ে আছে। নিলয় আজ একটু অস্থির। পাশের বেঞ্চটা খালি লাগছে। আখি চারপাশে তাকিয়ে হঠাৎ বলল, কি ব্যাপার, আজ রানা এলো না কেন? আজ কাকার সাথে অভিষেক আছে, একটু দরকার আছে নাকি? ও আচ্ছা, রিমাও তো আসেনি আজ? হুম। হ্যাঁ, আজ ওদের বাসার মেহমান আসবে, তাই আসেনি। আজ তাহলে আমরা দুজনই পুরো ক্লাস দখল করে ফেললাম। সাবধান, স্যার শুনে ফেললে দুজনকে বের করে দিবে। আপনার সাথে বের হতে পারলে সমস্যা নেই। আবার শুরু করলে নিলয় সাহেব? নিলয় হেসে চুপ করে গেল। শেষ ঘন্টা পড়তেই টিচার বেরিয়ে গেল। চারপাশে হইচই শুরু। নিলয় ব্যাগ কাঁধে তুলতেই আখি বলল, এখন বাসায় যাব নাকি? না, আজ মনটা ঠিক নেই। কেন? জানি না, একটু হাঁটতে ইচ্ছা করছে। তাহলে চল। কোথায়? নদীর পাড়ে। আজকে তো রোদ বেশি। নদীর হাওয়া রোদকে হার মানায়। আপনার যুক্তির সাথে লড়াই করা যায় না। নদীর কাছে যেতেই বাতাসে অন্যরকম গন্ধ। পানির ঢেউগুলো নরম শব্দ তুলে তীরে এসে ভাঙছে। দূরে নৌকা চলছে, পাড়ে কিছু মানুষ বসে আছে। নিলয় আর আখি ধীরে ধীরে হাঁটছে। আখি চারপাশে তাকিয়ে বলল, জানো, নদীর কাছে গেলে মনটা কেমন পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, এখানে এসে মনে হয় সব চাপ পানিতে ভাসিয়ে দেওয়া যায়। তুমি অনেক গভীর কথা বলো। গভীর মানুষের পাশে থাকলে কথা গভীর হয়। মানে? মানে তুমি? নিলয়, আমরা তো মাত্র শুরু করেছি পরিচয়। কিছু সম্পর্ক সময় দিয়ে শুরু হয় না, অনুভব দিয়ে শুরু হয়। ভয় লাগে জানো? কেন? ভালো লাগা যদি পরে কষ্ট হয়ে যায়। কষ্টের বয়ে যদি ভালো লাগা থামিয়ে দেই, তাহলে জীবনে কিছুই পাওয়া হয় না। তুমি আলাদা মানুষ নিলয়। তুমি আমাকে আলাদা বানাচ্ছ। নদীর ঢেউ, বাতাস, দুজনের নীরব হাঁটা। কেউ কিছু না বলেও অনেক কিছু বলছে। নিলয়ের মনে হচ্ছিল, আখি ধীরে ধীরে আমার জীবনের পাতা লেখা হয়ে যাচ্ছে। কেন জানি এই ছেলেটার পাশে থাকলে নিজেকে নিরাপদ লাগে। নদীর পাড়টা তখন বিকেলের আলোয় ঝিলমিল করছে। সূর্যের শেষ রোদ পানির গায়ে পড়ে সোনালি রং ছড়িয়ে দিচ্ছে। হালকা বাতাসে আখির চুল উড়ে এসে বারবার মুখ ঢেকে দিচ্ছে। নিলয় চুপচাপ তাকিয়ে থাকে।
কেন জানি চোখ সরাতে পারে না। আখি নদীর দিকে তাকিয়ে বলল, এখানে দাঁড়ালে মনে হয় পৃথিবীর সব শব্দ থেমে যায়। কিছু জায়গা আছে যেখানে মানুষ নিজের আসল শব্দ শুনতে পায়। আর তুমি কি শুনছো? আমি শুনছি আমার বুকের ভিতর কেউ ধীরে ধীরে নাম ধরে ডাকছে। বেশি কবিতা বলো না, মাথা ঘুরে যাবে। কবিতা না বললে তোমার চোখে তাকানো যায় না। আখি লজ্জায় চোখ নামিয়ে নিল। বাতাসে তার ওড়না উড়ে গিয়ে হঠাৎ নিলয়ের হাতে এসে পড়ল। নিলয় আলতো করে ধরে ফেলল। তোমার উনা পালাতে চেয়েছিল। না, ও শুধু জায়গা বদলাতে চেয়েছে। নিলয় ধীরে ওড়নাটা তার কাঁধে তুলে নিল। তার আঙুল অনিচ্ছায় আখির হাত ছুঁয়ে গেল। এক মুহূর্ত থমকে গেল সময়। আখির নিঃশ্বাস ভারী হয়ে উঠল। আখি ধীরে বলল, নিলয়। ভয় লাগছে। না, অচেনা ভালো লাগা হচ্ছে। জানো, নদীর মতো মানুষও কখনো হঠাৎ কাউকে বয়ে নিয়ে যায়। আর যদি ডুবে যায়? তাহলে আমি হাত ছাড়বো না। তুমি এমন কথা বলো কেন? কারণ কিছু মানুষ আসে শুধু কথা বলতে না, পাশে থাকতে। আখি ধীরে পাড়ের ধারে বসে পড়ল। নিলয়ও পাশে বসল। দুজনের মাঝে অল্প দূরত্ব, তবু অনুভূতিতে খুব কাছে। আখি নদীর পানিতে ছোট ঢিল ছুঁড়ে দিল। নিলয়, মানুষ কি সত্যি বদলে যায়? মানুষ বদলায় না, মানুষ খুলে যায়। আমার ভিতরটা কি খুলছে? তোমার কাছে। আখি আর কিছু বলল না, শুধু হালকা করে তার হাতটা নিলয়ের হাতের পাশে রাখলো। দুজনের আঙুল ছুঁয়ে গেল। কেউ সরালো না। নদীর বাতাস, ঢেউয়ের শব্দ আর দুইটা অচেনা হৃদয়ের ধাক্কাধাক্কি। নিলয়ের মনে হচ্ছিল এই নদীর পাড়ি হয়তো আমার জীবনের সবচেয়ে শান্ত মুহূর্তগুলো লেখা হচ্ছে। এই ছেলেটা কেন জানি ধীরে ধীরে আমার ভয়গুলো গিলে ফেলছে। নদীর হালকা ঢেউ ধীরে ধীরে তীরে এসে ভাঙছে। সূর্য নেমে যাচ্ছে আকাশে লালিমা ছড়িয়ে। নিলয় আখি পাশে বসে আছে। দুজনেই নীরব। হঠাৎ আখি চুপচাপ নিলয়ের দিকে তাকিয়ে বলল, নিলয়, তোমার মনে কি কোনো কষ্ট আছে? কেমন করে যেন কথা বলো। নিলয় একটু নীরব হয়ে চোখ নামিয়ে ধরে রাখল। কিছুক্ষণ চুপচাপ থাকার পর ধীরে বলল, কষ্ট ছাড়া কি মানুষ হয়? আগে কষ্ট আছে, কিন্তু আমি সেই কষ্টকে জয় করে উপরে উঠতে চাই, যাতে সবাই বলে আমি হেরে যাইনি। তবে সেই কষ্ট কি কখনো ভিতরে চাপিয়ে রাখা যায়? আমি কষ্টকে মনের পাথর বানিয়ে উপরে উঠেছি। এবার সেই পাথরগুলোই আমার শক্তি। আর আমি ভেবেছি আর কেউ যেন আমাকে ছোট করে না। নীলা, তুমি সত্যি আলাদা। আমি আজ বুঝেছি মানুষ নিজের কষ্ট নিয়েই বড় হয়ে ওঠে। নিলয় হালকা হাসল, কিন্তু চোখে লুকানো আবেগ বের হলো না। সে গম্ভীর কণ্ঠে বলল, ঠিক তাই, সব মানুষ একদিন এই কষ্টকে পাথর বানিয়ে উপরে উঠতে শেখে। আর আমি চাই সেই দিনে পৌঁছাতে আমার পাশে কেউ থাকুক। আমি থাকবো, যেখানে তুমি থাকো আমি পাশে থাকবো। আকি, সেই পাশে থাকা অনেক বড় সাহস। নদীর ঢেউ আস্তে আস্তে তীরে ভাঙছে, সূর্য নামছে। দুজনের মধ্যে চুপচাপ, কিন্তু অনুভূতি এত গভীর যে কথার দরকার নেই। আখির চোখে হাসি, নিলয়ের চোখে আলোর ঝিলিক। কোনো শব্দ ছাড়া দুজনের হৃদয় কথা বলছে। রাতের হালকা আলো, ঘরে সুগন্ধি খাবারের ছোঁয়া। নিলয়, রানা আর রানার বাবা মা টেবিলে বসে খাচ্ছে। নিলয় একটু ভীতিভাব, মনে অল্প লজ্জা, কিন্তু দমে নেই। রানার বাবা থালায় চামচ চালাতে চালাতে বলল, নিলয়, বাবা তোমার কত টাকা দরকার? কাকা, এখন লাখ 5 হলেই হতো। ছোট করে ব্যবসা শুরু করবো ভাবছি। একবার দাঁড়িয়ে গেলে হয়তো তখন লোন পাবো। আচ্ছা, আমি টাকা উঠিয়ে রাখবো, কাল নিও। নিলয় চোখে পানি চলে আসলো, কিন্তু শান্ত গলায় বলল, কাকা, আপনারা আমার জন্য এত কিছু করছেন কেন? তুমি তো আমাদের আরেকটা সন্তান। তোমার জন্য করবো না কার জন্য করবো? নিলয় হালকা মাথা নুয়ে কণ্ঠে কেচকি, কিন্তু ভিতরে ধীরে ধীরে হালকা আলো জ্বলে উঠল। রানার মা রানার পাশে দাঁড়িয়ে চুপচাপ তাকালেন। মনের মধ্যে ভাবলেন, এই ছেলে যেন কখনো হতাশ না হয়। নিলয়, রানা একে অপরের দিকে চেয়ে হালকা হাসল। কথার প্রয়োজন নেই, কিন্তু এই টেবিল, এই আলো, এই সহানুভূত নিলয়ের জন্য জীবনটাই বদলে দিচ্ছিল। রাতের শহর ঘুমিয়ে গেছে।
কক্ষে হালকা আলো, ল্যাপটপের স্ক্রিনে নিলয় ব্যস্ত। এক হাতে চা, অন্য হাতে মাউস। তার চোখে অদ্ভুত উজ্জ্বলতা। স্ক্রিনে ভিডিও কল শুরু হলো। বায়াটা আছে। নিলয় মৃদু হাসি দিয়ে বলল, গুড ইভিনিং এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। বায়ারা স্বাগত জানালো। নিলয় আগে ভাগেই কথাটি ধরল। Today I want to discuss our new project. We have a small budget but big ideas. I hope we can make some things unique together. Niloy, this is amazing! Your ideas are very innovative. We are excited to start this with you. Thank you. I believe if we work together, we can make a strong impact. Even small steps can create big result. Absolutely. Let's make this happen. We trust your vision. That's great to hear. Tomorrow I will send you the details plan and we will start the first steps. ভিডিও কল শেষ করে নিলয় একটু পেছনে বসে নিঃশ্বাস নিল। একটু শান্তি, একটু উত্তেজনা সব মিশে আছে চোখে। তারপর ফোন হাতে নিয়ে আখির নাম খুলল। স্ক্রিনে আখির ছবি দেখেই মুখে হালকা হাসি। নিলয় ফোন কল শুরু করলো। হ্যালো আখি, কেমন কাটলো দিনটা? হ্যাঁ নিলয়, দিনটা একটু ব্যস্ত ছিল, তবে ভালোই আছি। আর তুমি? দেখলাম তোমার মেসেজ, মনে হলো খুব কাজে ছিলে। হ্যাঁ, একটু আগে কিছু বাইরের সাথে মিটিং শেষ করলাম, নতুন একটা কাজ শুরু করছি। ভালো লাগছে, কিন্তু সামনে অনেক পরিশ্রম আছে। বাহ, এটা তো দারুণ খবর। আমি তোমার উপর গর্ব করি নিলয়, আমি জানতাম তুমি পারবে। ধন্যবাদ আখি, তোমার সাথে কথা বলে এমনিতেই শক্তি পাই। লম্বা দিনের পরও মনটা হালকা হয়ে যায়। এসব কথা রাতে বললে কিন্তু লজ্জা লাগে, তবে ভালো লাগছে শুনে। আমি চাই তুমি সব সময় সফল হও। তোমার এই সাপোর্টটাই আমার কাছে অনেক বড়। একদিন চাই তুমি নিজের চোখে দেখো আমরা যেসব স্বপ্ন দেখি সেগুলো সত্যি হচ্ছে। দেখবো নিলয়, অবশ্যই দেখবো। আর তুমি যখন এগোবে আমি পাশে থেকে তোমাকে উৎসাহ দেব। নিলয় ফোনটা নামিয়ে ল্যাপটপের দিকে তাকালো। ঘরের ভেতর হালকা বাতাস ঘুরছে। মনে হলো আজকের রাতটা শুধু কাজের নয়, আশা, স্বপ্ন আর একটুখানি ভালো লাগায় ভরা। নীলয়ের চোখের নতুন আলো আর মনে শান্ত একটা শক্তি, যেখানে ব্যস্ততা আর আগের কথাগুলো মিলে নতুন করে এগিয়ে যাওয়ার সাহস দিচ্ছে। ঘরের বাতাস ভারী, বাইরে হালকা অন্ধকার। নীলয়ের মা বসে আছে দরজার পাশে, চোখে অশ্রু, হৃদয় জুড়ে এক ব্যথা। আজ নীলয়ের জন্মদিন। নীলয়ের মা কেঁদে কেঁদে বলল, আজ আমার নিলয়ের জন্মদিন, কিন্তু আমি জানি না আমার ছেলেটা কোথায় আছে, কি করছে। ওর হাসি, ওর কথা আজ আমার কাছে শুধু স্মৃতি হয়ে আছে। মা, আপনি এখনো কেন অমন ছেলের জন্য কান্না করেন? কেন বুঝি না। ও তো নিজের জীবনটা শেষ করেছে। তুমি চুপ করো। আমার ছেলেটা কি তোমরা আমার থেকে ভালো চিনো? আজ তোমাদের সবার জন্য আমার ছেলেটা ঘর ছাড়া। তুমি কি বুঝো আমি কত কষ্ট করে তাকে বড় করেছি। আমার বুক ফেটে যায় যখন দেখি কেউ নেই পাশে। থামো থামো, শান্ত হয়ে কথা বলো। থামবো না। আজও যখন সবাই আনন্দ করছে আমার ছেলেটা হারিয়ে গেছে, আমার বুক ভেঙে যাচ্ছে। আর তোমরা তোমরা শুধু মুখের কথা। ভাবি কানে হাত দিয়ে হালকা নিঃশ্বাস নিল, কিছু বলল না। নীলর বাবা শীতল চোখে তাকিয়ে শান্ত গলায় বলল, হ্যাঁ, আমরা সবাই কষ্ট বুঝি, কিন্তু এখন কষ্টকে মনে রেখে শান্ত হও। ছেলে বড় হয়ে যাচ্ছে, এখন তোমাদের কিছু করার নাই। আমরা তোকে খুঁজেও পাচ্ছি না। হ্যাঁ, আমি জানি সে বড় হয়ে যাচ্ছে, কিন্তু আজও আমার বুক চাইছে আমার নিলয় আমার কাছে থাকুক। ঘরের কোণে দম বন্ধ করা নীরবতা, প্রতি শব্দে আবেগ, ব্যথা, মা বাবার ভালোবাসা। একদিকে ভাবি, অন্যদিকে বাবা। কেউ কারো চোখের দিকে আর সরাসরি তাকাতে পারছে না। ভার্সিটির হল ভর্তি ছাত্রছাত্রী দিয়ে নিলয়, রানা একসাথে ক্লাসে ঢুকছে। রানা খুশির মুখে আখি আর রিমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, জানিস আখি, রিমা আজ নিলয়ের জন্মদিন, কিন্তু সে কখনো বলে না। আমি একটু গোপনে তার সার্টিফিকেট দেখেছি আর জানলাম তার জন্মদিন ঠিক আজ। সত্যি? তাহলে তো আমাদের একটা সারপ্রাইজ প্ল্যান করতে হবে।
কেন যে নিজের জন্মদিনকে গোপন রাখে, আমরা তাকে একটা আনন্দ দিতে পারি। ঠিক আছে, কিন্তু কোনোভাবেই সে জানতে পারবে না। সব কিছু গোপনভাবেই করতে হবে। আমরা চাই না সে আগে ভাগেই আন্দাজ করে নিক। হ্যাঁ, আজ পুরো দিন আমরা শুধু প্ল্যান নিয়ে থাকবো। ক্লাস শেষে ক্যান্টিনে একটু আলো ঝলমল, তার জন্য কেক আর ছোট ছোট সারপ্রাইজ। আখির চোখে ঝিলিক নিয়ে বলল, আমি তো ভাবছি একটু মজার কিছু করব, যাতে সে সত্যি অবাক হয়। কিছু মিষ্টি, কিছু হাসি, আর আমাদের সবার ভালোবাসা। ওকে, আমরা পুরো দিন গোপন রাখবো। তাহলে সারপ্রাইজটা সত্যি মনে থাকবে। ঠিক আছে, সবাই প্রস্তুত? আজ নিলয়কে দেখাবো আমরা তার জন্য কতটা চিন্তা করেছি। তাদের মধ্যে ছোট ছোট হাসি। ফিস ফিস, কেউ চোখে চোখ রাখে না, কিন্তু মনে আনন্দের ঢেউ। ক্লাসের ভেতরেও নীরব পরিকল্পনা চলছে। কেউ বুঝতে পারবে না আজ নিলয়ের জন্য একটি ছোট কিন্তু গভীর সারপ্রাইজ প্রস্তুত। ছাত্রছাত্রীরা বেরোতে লাগলো। নিলয় তার ব্যাগ কাঁধে নিয়ে আস্তে আস্তে বেরোচ্ছিল। ততক্ষণে আখি, রিমা আর রানা গোপনে ক্যান্টিন সাজিয়ে রেখেছে। কিছু বেলুন, রঙিন লাইট আর এক সুন্দর কেক। রানা ফিসফিস করে, আখি, সব ঠিক আছে? সে আসছে। হ্যাঁ, কিছু মনে হবে না। এই সারপ্রাইজটা একেবারে গোপন। এখনই আসছে। নিলয় ক্যান্টিনে ঢুকতেই হঠাৎ চোখ বড় হয়ে গেল। সামনে রঙিন বাতি, বেলুন আর 3 বন্ধুর হাসি। কেক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সবাই। সারপ্রাইজ নিলয়। হ্যাপি বার্থডে। আমাদের নিলয়। নিলয় কিছুটা চুপচাপ, চোখে অশ্রু জমে। নিলয় মনের কষ্ট লুকিয়ে মনে মনে বলল, আমার পরিবারে কেউ আমাকে মনে রাখেনি, কিন্তু আমার বন্ধুরা ঠিকই আমার কথা মনে রাখে। এই অনুভূতি সত্যি অসাধারণ। নিলয় ধীরে ধীরে এগিয়ে এসে কেকের দিকে হাত দিল। হালকা হাসি, চোখে উজ্জ্বলতা। ধন্যবাদ সবাইকে, আমি সত্যি অবাক আর খুশি। এইটা শুধু শুরু। আজকের দিনটা পুরোটা শুধু তোমার জন্য। ঠিক আছে নিলয়, এখন কেক কাট, সবাই মিলে খুশি হয়ে। নিলয় ধীরে ধীরে কেক কেটে টুকরো করে দিল। সবাই হাতে তুলে নিল। মিষ্টি হাসি, ছোট ছোট কথাবার্তা আর বন্ধুত্বের উষ্ণতা ভরে গেল ক্যান্টিন। আজকের দিন শুধু জন্মদিনের উদযাপন নয়, এটি ছিল বন্ধুত্বের শক্তি, ভালোবাসার ছোট্ট পরিচয়। নিলয় বুঝল, যেখানে পরিবার ভুলে যায় সেখানে বন্ধুরা সত্যিই পাশে থাকে। ক্যান্টিনে হেসে খেলে কেকের ছোট্ট উদযাপন শেষ। হঠাৎ আখি চট করে কেকের একটা বড় টুকরা ধরল। নিলয়, তুমি নাও, খাও। নিলয় অবাক চোখে তাকালো, তারপর অল্প একটু হা করলো। ততক্ষণে আখি ঝট করে কেক নিলয়ের মুখের দুপাশে লাগিয়ে দিল। নিলয় কেঁপে উঠল। আখি, এটা ঠিক না। আখি হেসে হেসে দৌড় দিল। নিলয়ও তার পিছনে দৌড় দিল। হাত দিয়ে ধরে রাখতে চাইল। দুজন এক ফাঁকা ক্লাসে ঢুকলো। আখি হালকা নিঃশ্বাস নিতে লাগলো। নিলয় দরজা বন্ধ করে দিল। দুইজন এখন শুধু একা। নিলয় আস্তে আস্তে আখির কাছে এগুলো। নিলয়ের চোখে ঝিলিক, হালকা হাসি। নিলয়, এটা শুধু দুষ্টামি ছিল, আর কিছু না। দুষ্টুমি? হ্যাঁ, কিন্তু আমি আর একটু মজা করতে চাই। নিলয় হঠাৎ একদম আখির কাছে এসে আখির মুখের দুপাশের কেকের টুকরা ধরে আখির ঠোঁটের সাথে লাগিয়ে দিল। আখি হকচকে কেঁপে উঠল। নিলয়, থামো তো। নিলয় আস্তে করে আখির ঠোঁটের কাছে এগিয়ে গেল। আখি লজ্জায়, গলায় হালকা আক্ষেপ, চোখে লজ্জার আলো। নিলয় ঠোঁটের কেক ধীরে ধীরে খেতে লাগলো। আখি হালকা কেঁপে উঠল, হাত দিয়ে নিলয়ের কাঁধ ধরে। নিলয়, এসব বন্ধ করো। আখি, এইটুকু তো শুধু তোমার জন্য। নিলয় আস্তে আস্তে আখির ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে কেক খেতে লাগলো। আখি অবাক, লজ্জা আর অচেনা আনন্দ সব অনুভব একসাথে। আখি হালকা জোর করে নিলয়কে ধরল, যেন থামাতে চায়। হঠাৎ কেন এমন ভালো লাগছে? এমনটা আগে কেন হয়নি? নিলয়ও ভেতরে মৃদু হাহাকার। মনে হচ্ছে এই ছোট্ট দুষ্টুমি শুধু মজা নয়, কিন্তু দুজনের মনেও অন্যরকম অনুভূতি জাগাচ্ছে। ফাঁকা ক্লাসে ছোট্ট মুহূর্ত শেষ হয়ে আখি একটু হেসে নিলয়ের দিকে বলল, নিলয়, তুমি কি ঠিক করলে এসব? আমি তোমাকে আমার নামে লিখে নিলাম, যাতে তুমি কখনো পালাতে না পারো।
আখি হকচকিয়ে নিলয়কে জড়িয়ে ধরল। নিলয় আর একবার আখির ঠোঁটে ঠোঁট মিলিয়ে কিস করতে লাগলো। আখিও স্বাভাবিকভাবে সাড়া দিল। মুহূর্তগুলো মিষ্টি, লাজুক এবং হৃদয় ছুঁয়ে যায় এমন। কিছুক্ষণ পর তারা দুজন ধীরে ধীরে বাইরে আসে। সেই সময় রানা আর রিমা সেখানে দাঁড়িয়ে দুষ্টুমি চোখে হাসছে। রানা হেসে বলল, কিরে, তোদের মনে হয় সব সেটিং শেষ? আখি লজ্জায় লাল হয়ে চোখ নিচু করে। রিমা ঠোঁট কামড়ে হাসি ধরে রেখে বলে, চেহারার যে অবস্থা, ফাঁকা রুমে কি হলো সব স্পষ্ট হয়ে গেছে।